হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। ভেক্টরের যে ক্লাস 5-এর ভিডিওটা ছিল সেখানে আমি ভেক্টরের অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর এই বিষয়টি নিয়ে ভালোভাবে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমি ভেক্টরের প্রকৃত বেগ এবং আপেক্ষিক বেগ এই কনসেপ্টটি ভালোভাবে এক্সপ্লেইন করব। তার সাথে সাথে বাস্তব একটি উদাহরণ নিব, সেটা হচ্ছে বৃষ্টির যে আপেক্ষিক বেগ আছে এই জিনিসটা ভালোভাবে বুঝাবো। তার সাথে সাথে 3 নম্বর বুঝাবো আপেক্ষিক ত্বরণ। প্রকৃত বেগ এই ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটার সাথে কিন্তু আমরা সকলেই অতি পরিচিত। সাপোজ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি স্থিরভাবে, এবার আমার সামনে দিয়ে একটা গাড়ি একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে গেল। এবার আমি সেই গাড়িটাকে যেই বেগ নিয়ে যেতে দেখব সেটাই হলো সেই গাড়িটির প্রকৃত বেগ। অর্থাৎ কোনো স্থির দর্শকের সাপেক্ষে কোনো একটা বস্তুর, এক্ষেত্রে স্থির দর্শকটা হলো আমি, কোনো স্থির দর্শকের সাপেক্ষে কোনো একটা বস্তুর বেগকেই বলা হয় তার প্রকৃত বেগ। এবার আপেক্ষিক বেগ এই ব্যাপারটা আসলে কি? সাপোজ আমি যে দর্শক ছিলাম, আমি এইবার গাড়ি করে যাত্রা করছি। এবার আমার পাশ দিয়ে আরেকটি গাড়ি আমার থেকে একটু বেশি বেগ নিয়ে আমার গাড়িকে ওভারটেক করে সামনে এগিয়ে গেল। তাহলে আমি কি দেখব? যে সেই গাড়িটি একটি বেগ নিয়ে আমাকে ওভারটেক করে এগিয়ে গেল। তার মানে এক্ষেত্রে আমি যে আছি দর্শক, সেও গতিশীল, আমি গাড়িতে বসে গতিশীল, এবং যে বস্তুটা আছে সে তো গতিশীলই। তার মানে আমি এইবার গাড়িতে বসে, নিজের গাড়িতে বসে সেই গাড়িটাকে, যে গাড়িটা আমাকে অতিক্রম করলো, সেই গাড়িটার যে বেগটা পর্যবেক্ষণ করব, সেই বেগটা কিন্তু হবে আমাদের সেই গাড়িটার আপেক্ষিক বেগ, আমার সাপেক্ষে সেই গাড়িটার আপেক্ষিক বেগ। এইবার এই কেসটাতেই যদি বাইরে রাস্তায় কোনো স্থির দর্শক থাকে, তাহলে সেই দর্শকটা সেই যে দ্বিতীয় গাড়িটা আছে যেটা আমার গাড়িকে ওভারটেক করলো, সেই গাড়িটার যে বেগটা দেখবে সেই বেগটাই হবে তার সেই গাড়িটার প্রকৃত বেগ, কারণ সেটা স্থির অবজারভারের সাপেক্ষে, রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থির অবজারভারের সাপেক্ষে সেই বেগটা হবে তার প্রকৃত বেগ। এবার আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নোটিস করার মতো, সেটা হলো সেই যে দর্শকটা আছে, স্থির দর্শকটা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, সে সেই দ্বিতীয় গাড়িটার যে ভেলোসিটি দেখবে, যেই বেগে গতিশীল হতে দেখবে, আমি যে গাড়িতে বসেছিলাম আমি কিন্তু সেই গাড়িটা, দ্বিতীয় গাড়িটা যেটা আমাকে অতিক্রম করলো, সেটার কিন্তু সেই বেগ দেখব না। স্বাভাবিকভাবেই এইটা বোঝা যাচ্ছে যে আমি সেই গাড়িটা, দ্বিতীয় গাড়িটার গতিবেগটা, তার প্রকৃত বেগ, অর্থাৎ যেই দর্শকটা স্থির ছিল তার সাপেক্ষে যে বেগটা ছিল তার বেগের থেকে অনেকটাই কম হবে আমার সাপেক্ষে সেই বেগটা। অর্থাৎ আমি সেই গাড়িটার বেগটা অনেকটাই কম দেখব তার প্রকৃত বেগের থেকে। তার মানে এক্ষেত্রে যে বস্তুটা আছে, অর্থাৎ যে সেকেন্ড যে গাড়িটা আছে, সেটা যেই বেগে যেই দিকে গতিশীল ছিল সেই বেগেই আমিও গতিশীল, অর্থাৎ দর্শকও এক্ষেত্রে সেই দিকেই গতিশীল, তার ভেলোসিটিটা আলাদা, ভেলোসিটির মানটা আলাদা, কিন্তু দিকটা একই। অর্থাৎ বস্তু যেদিকে গতিশীল সেই দিকেই অবজারভারটাও গতিশীল। এরকম কেসে বস্তুটার যে আপেক্ষিক বেগ হবে সেই দর্শকের সাপেক্ষে, সেটা কিন্তু তার প্রকৃত বেগের থেকে কমে যাচ্ছে। এটা একটা নোটিস করার ব্যাপার। এবার আমরা আর একটা এক্সাম্পল নিব। সাপোজ আমি ট্রেনে করে যাত্রা করছি। এবার ট্রেনে আমার আশেপাশের যে বস্তুগুলি আছে সেগুলি আমার সাপেক্ষে কী হয়? স্থির হয়। কিন্তু ট্রেনের বাইরে যদি কোনো অবজারভার থাকে, স্থির যদি দর্শক থাকে, সে কি দেখবে? ট্রেনটা গতিশীল, তার সাথে সাথে তার ভেতরে যাবতীয় যা কিছু আছে, যাবতীয় যে প্যাসেঞ্জার্স আছে বা যে বস্তুগুলি আছে সবগুলিই গতিশীল ট্রেনের সাথে একই বেগে, সেটাই দেখবে বাইরের কোনো স্থির অবজারভার। তাহলে এইবার যদি আমি ট্রেনের মধ্যে বসে থেকে বা ট্রেনে দাঁড়িয়ে থেকে যদি আমার কাছে একটা রবারের বল থাকে এবং সেটাকে যদি আমি ট্রেনের মেঝেতে এইভাবে ড্রপ করি, তাহলে কি হবে? তাহলে সেই বলটাও ট্রেনের মেঝেতে ড্রপ খেয়ে আমার হাতে কিছুক্ষণ পরে আবার চলে আসবে। ঠিক যেমনটা কোনো স্থির অবজারভার, বা যেমনটা আমাদের সাধারণ কেসে এমনি আমরা মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি বলটাকে ড্রপ করলে যেরকম ঘটনাটা ঘটবে, ঠিক তেমনটাই কিন্তু ট্রেনের মধ্যে থেকেও আমার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটাই ঘটবে। কিন্তু সেই ব্যক্তিটা সেই বলটার কীরকম গতি দেখবে সেটা আমরা এখন দেখব। তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের ট্রেনটা, আর ওই বাইরের যে অবজারভারটা ছিল সেই স্থির অবজারভারের সাপেক্ষে ট্রেনটা এই দিকে মুভ করছে, ডান দিকে। তাহলে ট্রেনের মধ্যে যে আমি বসে আছি, আমি যখন বলটা ফেলছি, আমার ক্ষেত্রে কি হবে? বলটা এরকমভাবে নিচে আসবে,
নিচে নামবে, তারপরে ড্রপ খেয়ে আবার উপরে উঠে আসবে স্থিরভাবে। তার মানে এক্ষেত্রে বলটা শুধুমাত্র উল্লম্ব গতি থাকবে, আমার ক্ষেত্রে কোনো অনুভূমিক গতি থাকবে না। কিন্তু সেই যে বাইরের দর্শক আছে, সে আমাকে সহ ট্রেনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে ট্রেনের সাথেই একই গতিবেগে মুভ করতে দেখবে। তার মানে সেই বলটার গতিবেগ কেমন দেখবে? বলটার গতিবেগ দেখবে সে এরকম, বলটা এইভাবে নামলো আর এইভাবে উঠে গেল, সে এরকম একটা মোশন দেখবে। অর্থাৎ বাইরের দর্শকের ক্ষেত্রে এই বলটার একটা অনুভূমিক গতি থাকবে। আমি আসলে যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, বাইরের দর্শকটার ক্ষেত্রে এই বলটা যখন দেখবে বাইরের দর্শকটা, সেই বাইরের দর্শকের সাপেক্ষে এই বলের একটা অনুভূমিক গতি থাকবে। কিন্তু আমি যখন ট্রেনের মধ্যে বসে আছি, আমি যখন বলটাকে ফেলছি, তখন আমার সাপেক্ষে কিন্তু বলটার কোনো অনুভূমিক গতি নেই। অর্থাৎ আমার সাপেক্ষে বলটার কোনো অনুভূমিক গতি নেই। অর্থাৎ আমার সাপেক্ষে এই বলটার অনুভূমিক বেগ হচ্ছে 0। তার মানে যদি আমরা দর্শকের বেগকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি এবং বস্তুর বেগকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এই পর্যবেক্ষণগুলি থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ হবে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। মানে যার সাপেক্ষে আমাদের বিচার করতে হবে দর্শকের সাপেক্ষে এক্ষেত্রে, তার মানে দর্শকের বেগ আছে ইউ, সেই বেগটাকে আমাদের মাইনাস করে দিতে হবে, মাইনাস ইউ। এই জিনিসটাই একটু গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে তোমাদের, যার সাপেক্ষে বের করতে হবে তার গতিবেগটাকে মাইনাস করে দিতে হবে। এবার এই জিনিসটা, এই সূত্রটা কীভাবে আমাদের জাস্টিফাই করছে সেটা আমরা এখন দেখব। আমরা একটু আগে যেই দুটো এক্সাম্পল দেখলাম, সেই এক্সাম্পলের সাহায্যে এই সূত্রটাকে আমরা জাস্টিফাই করাবো। সেটা হলো যে আমরা সেকেন্ড যে আমরা এক্সাম্পলটা দেখলাম, সেই এক্সাম্পল থেকে আমরা বলতে পারি যে আমি যখন ট্রেনের মধ্যে বসে আছি, তখন আমার যে গতিবেগ আছে সেটা কি? ট্রেনের গতিবেগ। তার মানে আমি তো এখানটা দর্শকটা, তার মানে আমার গতিবেগ অর্থাৎ দর্শকের গতিবেগ এখানটা ট্রেনের গতিবেগ, ইউটা এখানটা ট্রেনের গতিবেগ। আর বস্তুটা অর্থাৎ যে বলটা আমি ফেললাম, নিচে ড্রপ করলাম, সেই বস্তুটাও তো ট্রেনের মধ্যে আছে। তার মানে বস্তুটারও যে বেগ আছে সেটাও হচ্ছে ট্রেনের বেগ, বস্তুটার যে বেগ আছে সেটা হচ্ছে ট্রেনের বেগ। তার মানে এই দুটোই হচ্ছে ট্রেনের বেগ। তাহলে দর্শকের সাপেক্ষে অর্থাৎ আমার সাপেক্ষে বস্তুটার বা বলটার যে আপেক্ষিক বেগ হবে সেটা কি হবে? ট্রেনের বেগ মাইনাস ট্রেনের বেগ। মানে দুটা সমান বেগ আছে, মানে এখানটায় 0 হয়ে যাবে। সেই জন্যই এইখানটায় আমাদের এটা 0 এসেছিল। আমার সাপেক্ষে বস্তুটার কোনো অনুভূমিক বেগ ছিল না। এবার আমরা ফার্স্ট এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করবো। তো ফার্স্ট এক্সাম্পলে আমি একটা গাড়ি করে গতিশীল ছিলাম, আমাকে আরেকটা অন্য একটা গাড়ি ওভারটেক করেছিল। তার মানে আমার সাপেক্ষে তখন সেই গাড়িটার যে গতিবেগ ছিল সেটা কিন্তু সেই দ্বিতীয় গাড়িটার যে প্রকৃত বেগ আছে, মানে স্থির দর্শক সেই গাড়িটার যে বেগ দেখবে সেই বেগের থেকে সবসময় কিন্তু কম ছিল। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের যে বস্তুর বেগ অর্থাৎ দ্বিতীয় গাড়িটার যে বেগ ছিল সেটা কিন্তু আমার যে বেগ ছিল অর্থাৎ ইউ যেটা, তার থেকে কিন্তু বেশি ছিল। সেই জন্য সেক্ষেত্রে ভি মাইনাস ইউ এইটা একটা গ্রেটার দ্যান 0 একটা কোয়ান্টিটি ছিল, অর্থাৎ একটা ভ্যালু ছিল আপেক্ষিক বেগটার। সেই জন্য আমি সেই গাড়িটার সেই যে দ্বিতীয় গাড়িটা আছে সেটা একটা নির্দিষ্ট বেগ দেখেছিলাম, যে একটা বেগ নিয়ে গতিশীল হচ্ছে। কিন্তু সেই বেগটা কিন্তু যেই দর্শকটা স্থিরভাবে দাঁড়িয়েছিল বাইরে, তার সাপেক্ষে সেই দ্বিতীয় গাড়িটার যে বেগ ছিল অর্থাৎ সেই দ্বিতীয় গাড়িটার যে প্রকৃত বেগ ছিল অর্থাৎ ভি যেটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম, কারণ এটা ভি মাইনাস ইউ। আশা করছি এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2-এ আমি যেই জিনিসগুলি তোমাদের বোঝালাম সেই জিনিসগুলির সাথে তোমরা যে রিলেটিভ ভেলোসিটি আছে বা আপেক্ষিক বেগ আছে ভি মাইনাস ইউ, এই জিনিসটা কেন হচ্ছে ভি মাইনাস ইউ, এই জিনিসটা তোমরা ভালো করে রিলেট করতে পারছো। এবার আমরা দেখব যে সাপোজ ও বি এই পথে আমাদের একটা গাড়ি গতিশীল হচ্ছে, আর ও এ এই পথে আর একটা গাড়ি গতিশীল হচ্ছে। এবার ও এ এই পথে যেই গাড়িটা গতিশীল হচ্ছে, এইখানটায় সাপোজ এ পয়েন্টে যে গাড়িটা আছে সেখানটা আমি বসে আছি। এবার আমি দেখছি যে বি পয়েন্টে যে গাড়িটা আছে সেটার গতিটা কেমন হচ্ছে, অর্থাৎ আমার সাপেক্ষে বি পয়েন্টে যে গাড়িটা আছে তার আপেক্ষিক বেগ কি হবে। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমার সাপেক্ষে, যেহেতু আমি বলছি আমার সাপেক্ষে বি পয়েন্টে যে গাড়িটা আছে তার আপেক্ষিক বেগ, তাহলে আমার বেগটাকে মাইনাস করে দিতে হবে। তার মানে এক্ষেত্রে আপেক্ষিক বেগটা কী হবে? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটাই হবে আমাদের আপেক্ষিক বেগ।
ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটা হবে সাপোজ ডাব্লু, অর্থাৎ আমাদের আপেক্ষিক বেগ। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবেই যদি আমরা ফিগারে এই জিনিসটিকে বোঝার চেষ্টা করি, তাহলে ইউ যদি এই ভেক্টরটা হয়, তাহলে এই ভেক্টরটা স্বাভাবিকভাবে হবে আমাদের মাইনাস ইউ ভেক্টর, আর এই দুটোর যে লব্ধি হবে সেটা এরকম। এবার এই যে এই ভেক্টরটা আছে এটাই হচ্ছে আমাদের ডাব্লু, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা এখান থেকে তুলে মান আর দিককে অপরিবর্তিত রেখে এখান থেকে তুলে আমরা এখানটায় স্থানান্তরিত করতে পারি। এটাই হচ্ছে আমাদের ডাব্লু ভেক্টর বা রিলেটিভ ভেলোসিটি, বা এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর, এ বিন্দুতে অবস্থিত দর্শকের সাপেক্ষে বি বিন্দুতে অবস্থিত গাড়িটির আপেক্ষিক বেগ। তো এই কনসেপ্টটি যদি তোমরা ভালোভাবে বুঝতে না পারো যে এই ভেক্টরটিকে আমি কীভাবে এখানটা তুলে আনলাম, বা যে সাবট্রাকশানের যে লটি আমি এখানটা ইউজ করলাম ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তো সেই ভিডিওগুলি আমি অলরেডি বানিয়ে রেখেছি ক্লাস ভেক্টরের ক্লাস 1 এবং ক্লাস 2 এই ভেক্টর এই ভিডিওগুলিতে। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভেক্টরের যে প্লে লিস্ট আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবা। তাহলে এই বিন্দুতে এবার প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি, যদি এরকম ঘটনাটাই ঘটে যে এখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে আর এখান দিয়ে আরেকটা গাড়ি যাচ্ছে, তাহলে এইখানটায় আমি এই গাড়িটাতে আমি আছি, তাহলে কি দেখবো আমি? স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারবে যে এই গাড়িটার যে বেগ হবে তার গতিবেগটা আমরা এইভাবেই দেখব যে এই গাড়িটা ক্রমশ যত সময় যাচ্ছে তত কি হচ্ছে, ক্রমশ এইভাবে এই দিকে যাচ্ছে, আরও এই গাড়িটার বেগ হচ্ছে এই বরাবর, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি ডাব্লু এর অভিমুখ। এইবার এটা হলো আমাদের এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুতে যে গাড়ি আছে তার আপেক্ষিক বেগ, অর্থাৎ এটাকে যদি আমরা ডাব্লু এ বি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ডাব্লু বি এ আমাদের কী হবে, অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর আপেক্ষিক বেগ কী হবে, বি বিন্দুতে থাকা কোনো দর্শক এ বিন্দুতে থাকা গাড়িটির বেগ অর্থাৎ আপেক্ষিক বেগ কীরকম দেখবে, সেটা হবে আমাদের স্বাভাবিকভাবেই একদম উল্টা হয়ে যাবে জিনিসটা, অর্থাৎ তখন ভেক্টরটা হয়ে যাবে আমাদের একদম অপোজিট, এরকম হয়ে যাবে। তো মানটা একই থাকবে, শুধু দিকটা অপোজিট হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে হবে আমাদের ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। এবার আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ এই ঘটনাটি দেখব, অর্থাৎ কোনো স্থির, আমরা কি জানি কোনো স্থির দর্শকের সাপেক্ষে বৃষ্টি কীভাবে পড়ে, উপর থেকে নিচে লম্বভাবে পড়ে, অর্থাৎ এইভাবে পড়ে বৃষ্টি লম্বভাবে উপর থেকে নিচে, যখন আশেপাশে কোনো বায়ুপ্রবাহ থাকে না, অর্থাৎ বৃষ্টির যে প্রকৃত বেগ আছে সেটা উপর থেকে নিচে লম্বভাবে। এবার আমি যদি সাইকেল নিয়ে বৃষ্টির মধ্যে যাই তাহলে আমরা কি দেখব, যে বৃষ্টিটাকে কিন্তু আমরা সোজাভাবে পড়তে আর দেখব না, তখন কিন্তু বৃষ্টিটা এরকম একটা অ্যাঙ্গেল করে আমাদের দিকে পড়বে সবসময়, সেই জন্য আমাদের ছাতাটাকেও অ্যাঙ্গেল করে ধরতে হয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো এই ঘটনাটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে আমাদের সাইকেল আরোহী যে থাকবে, অর্থাৎ যে আমি যদি সাইকেল চালাই তাহলে আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা এক্ষেত্রে বিচার্য বিষয় হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এই কনসেপ্টগুলিকে কাজে লেগে সহজভাবেই ব্যাপারটি বুঝতে পারি যে কেন বৃষ্টির বেগটা এরকম আমাদের অ্যাঙ্গেল করে আসে। তো সাপোজ আমাদের যে বেগ আছে, ব্যক্তির বেগ ইউ, সেটা হচ্ছে আমাদের ইউ ধরছি, আর যে বৃষ্টির বেগ আছে সেটা হচ্ছে আমাদের ভি। তাহলে স্বাভাবিকভাবে এই যে বেগ আছে এটা হচ্ছে ইউ সাপোজ, আর এটা হচ্ছে বৃষ্টির বেগ উপর থেকে নিচে ভি। তাহলে আমাদের সাপেক্ষে বৃষ্টির বেগ আমরা বিচার করছি, তার মানে আমাদের যে বেগ আছে ইউ সেটাকে আমাদের মাইনাস করে দিতে হবে আপেক্ষিক বেগটা, বৃষ্টির আপেক্ষিক বেগটা নির্ণয় করার জন্য। তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস ইউ, এটা যদি ইউ হয় এটা মাইনাস ইউ। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা নিচে এইভাবে ড্র করি তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর, তাহলে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর হবে আমাদের এটা, তার মানে এটা সাপোজ আমাদের ডাব্লু ভেক্টর, মানে এটাই হচ্ছে আমাদের বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে ডাব্লু ভেক্টর ইকুয়ালস টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটাই হচ্ছে আমাদের বৃষ্টির আপেক্ষিক বেগ আমাদের সাপেক্ষে। তাহলে এই ভেক্টরটাকে আমরা উপরেও আঁকতে পারি। তাহলে এটাই কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই যে এইখানটায় যদি আমি থাকি, আমি যদি সাইকেল নিয়ে এদিকে যাই, সাইকেল নিয়ে যদি এদিকে গতিশীল হই, তাহলে বৃষ্টিটা যেটা আমাদের এইভাবে প্রকৃত বেগ ছিল সেটা কী হয়ে যাবে এখন, আপেক্ষিক বেগটা আমাদের সাপেক্ষে এইভাবে, এই যে আপেক্ষিক বেগটা এরকম হয়ে যাচ্ছে আর আমাদের বেগটা হচ্ছে এই দিকে। তাহলে এই ব্যাপারটি খুব সহজভাবেই আপেক্ষিক বেগের ধারণা থেকে এই বাস্তব উদাহরণটিকে সহজভাবেই বোঝা যাচ্ছে। এবার সাপোজ এই বৃষ্টি যে পড়ছে আমাদের সাপেক্ষে আপাতত যে আপেক্ষিক যে বেগটা আছে বৃষ্টির, সেটা হচ্ছে উল্লম্ব দিকের সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল করছে উল্লম্ব রেখার সাথে। তাহলে ট্যান থিটা আমাদের কী হবে, ট্যান থিটা হবে আমাদের লম্ব বাই ভূমি। তাহলে এইখানটায় যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি এইটাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা কী হবে ট্যান থিটা এইটা বাই অর্থাৎ ইউ বাই ভি।
লম্ব বাই ভূমি ইউ বাই ভি, এটা হলো একটা। আর একটা জিনিস, আমাদের যে ডাব্লু হলো যে রিলেটিভ ভেলোসিটি আছে রেইনের, তার ম্যাগনিচিউডটা কী হবে, সেটা স্বাভাবিকভাবেই সাবট্রাকশনের যে ল আছে সেখান থেকে আমরা বলতে পারি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটাই হবে। সাবট্রাকশন থেকে আমরা সহজভাবে এই ব্যাপারটা বলতে পারি। আমি যে প্রথম এক্সাম্পলটিতে আলোচনা করেছিলাম যে আমি একটি গাড়ি করে গতিশীল, আমার সামনে দিয়ে আরেকটি গাড়ি আমাকে অতিক্রম করে চলে গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগটা কী হয়ে গেছিলো, ভি মাইনাস ইউ। এইবার আমি যদি উল্টা দিকে গতিশীল হই, অর্থাৎ কোনো একটা বস্তু যদি এই দিকে গতিশীল হয়, আর আমি যে আছি, আমি যদি এখানটা থাকি এই পেনটা, তাহলে আমি যদি এই দিকে গতিশীল হই একই সরলরেখা বরাবর বিপরীত মুখে, তাহলে আমার সাপেক্ষে বস্তুটার বেগ কী হবে, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তখন কী হবে, আমাদের ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর হয়ে যাবে। তো সেটা আমরা সাধারণ যে নলেজ আছে সেখান থেকেও বলতে পারি। যখন আমরা ট্রেনে যাত্রা করি তখন আমাদের ট্রেন সাপোজ আমাদের ট্রেন একটা দিকে যাচ্ছে, সাপোজ এই দিকে আমাদের ট্রেনটা যাচ্ছে, এবার আমাদের ট্রেনকেই সাপোজ অন্য আর একটা ট্রেন পাশ দিয়ে ক্রস করছে, সেটা একদম বিপরীত দিকে, আমাদের ট্রেন এই দিকে যাচ্ছে আর ওই ট্রেনটা আসছে এই দিকে, তাহলে আমরা কী শুনি, খুব জোরে একটা শব্দ শুনি যখন ট্রেনটা ক্রস করে, এবং আমরা স্বাভাবিকভাবে ফিল করতে পারি যে যেই ট্রেনটা আমাদের গেল, অতিক্রম করলো, সেই ট্রেনটার কিন্তু বেগ অনেক বেশি মনে হয়। সেটা কেন মনে হয়, কারণ সেক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগটাকে বিচার করি, আর সেই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগটা যেহেতু বিপরীতমুখী থাকে দুটো বস্তু, সেই জন্য ভি প্লাস ইউ, অর্থাৎ আমাদের যে বেগ আছে প্লাস ওই ট্রেনটার বেগ, এই দুটো যোগ হয়ে যায়, সেই জন্য আমাদের অনেকটা বেশি মনে হয় গতিবেগটা সেই ট্রেনটার। এবার আমরা দেখব আপেক্ষিক ত্বরণ, এই ব্যাপারটা আসলে কী। তা আপেক্ষিক ত্বরণ ব্যাপারটা জানার আগে আমাদের প্রকৃত ত্বরণ এই ব্যাপারটা ভালো করে জানতে হবে। তো আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রকৃত বেগটা কী। তো প্রকৃত বেগের ক্ষেত্রে আমরা কী বলেছিলাম, সেক্ষেত্রে গোটা কনসেপ্টটাই ছিল আমাদের বেগ নিয়ে। তার মানে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো স্থির দর্শক বা যার বেগটা শূন্য, এরকম কোনো দর্শকের সাপেক্ষে কোনো একটা গতিশীল বস্তুর যে বেগ আছে সেটাকেই বলা হয় তার প্রকৃত বেগ। ঠিক একইভাবে প্রকৃত ত্বরণ, এক্ষেত্রে গোটা কনসেপ্টটাই হচ্ছে আমাদের ত্বরণ নিয়ে। তো স্বাভাবিকভাবেই প্রকৃত ত্বরণ এটা আমাদের কী হবে, কোনো একটা বস্তু, মানে কোনো একটা বস্তু, কোনো স্থির বস্তু বা সমবেগে গতিশীল বস্তু, অর্থাৎ স্থির বস্তু যখন হবে তখন কি হবে, আমাদের স্থির বস্তুর ক্ষেত্রেও তার ত্বরণটা কী হয়, শূন্য হয়, বা সমবেগে গতিশীল কোনো বস্তু, অর্থাৎ সেক্ষেত্রেও কি, সেক্ষেত্রেও আমাদের ত্বরণটা শূন্য হয়। আমরা জানি সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য হয়, অর্থাৎ ত্বরণ শূন্য এরকম কোনো দর্শকের সাপেক্ষে অন্য কোনো আরেকটা যদি বস্তু থাকে, গতিশীল বস্তু, তার যে ত্বরণ হবে সেটাকেই বলা হবে সেই বস্তুটার প্রকৃত ত্বরণ। ঠিক যেরকমভাবে আমরা প্রকৃত বেগের ক্ষেত্রে স্থির দর্শক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মেইন প্রয়োজনটা ছিল জিরো ভেলোসিটির কোনো দর্শক, ঠিক তেমনভাবে প্রকৃত ত্বরণের ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা রিকোয়ার সেটা হচ্ছে যার ত্বরণটা, যেই দর্শকের ত্বরণটা শূন্য হবে সেরকম। এবার আমরা দেখব আপেক্ষিক ত্বরণ। সাপোজ আমাদের কাছে দুটি বস্তু আছে, এ বস্তু আর বি বস্তু, যাদের ত্বরণ শূন্য নয়, দুটি বস্তুরই ত্বরণ শূন্য নয়। এরকম দুটি বস্তুর ক্ষেত্রে এ বস্তু সাপেক্ষে এ বস্তু বি বস্তুটার যে ত্বরণ দেখবে তাকেই বলা হবে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর ত্বরণ। অর্থাৎ এ বস্তুর যদি এখান থেকে ত্বরণটা হয় আমাদের সাপোজ এল ভেক্টর এবং বি বস্তুটার ত্বরণ সাপোজ যদি হয় আমাদের এম ভেক্টর, তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর যে ত্বরণ হবে সেটা হবে আমাদের এম ভেক্টর মাইনাস এল ভেক্টর, অর্থাৎ যার সাপেক্ষে আমরা বিচার করছি তার ত্বরণটাকে মাইনাস করে দিতে হবে, ঠিক যেরকমভাবে আমরা বেগের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, আপেক্ষিক বেগের ক্ষেত্রে। আপেক্ষিক ত্বরণ আর প্রকৃত ত্বরণ এই দুটি বিষয়কে তোমরা বেগের, আপেক্ষিক যে বেগ আছে আর প্রকৃত বেগ আছে তার সাথে রিলেট করলে সহজেই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবা। আজকে যেই কনসেপ্টগুলি আমি আলোচনা করলাম, এই কনসেপ্টগুলি যদি কোথাও কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবা, আমি সেই প্রবলেমটা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবা পরবর্তী যে ভিডিওসগুলি হবে তার নোটিফিকেশানস পেয়ে যাওয়ার জন্য। তো তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।